স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শেষ আটেই শেষ হলো ক্রিকেট বাংলাদেশের বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে আজ জয় অধরা থাকলেও পুরো প্রতিযোগিতার লড়াকু আমেজ ছিল টাইগার বাহিনী। ইংল্যান্ডকে প্রথম পর্বে বিদায় করে ক্রিকেট বিশ্বকে নতুন বার্তা দিয়েছে লাল সবুজের দল। এই সাফল্যে শুধু দেশ নয়, ভিনদেশি অনেকেরও নজর কেড়েছে বাংলাদেশ। এসব নিয়ে আজকের আলোচনা হৃদয় জয়। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার আধার আলী খান, আছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সহ অধিনায়ক জাহানারা আলম এবং ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের ক্রীড়া সম্পাদক রায়হান মাহমুদ। আপনাদের স্বাগত। প্রথমেই আধার ভাই, আপনার কাছেই জানতে চাইব যে আজকে বিশ্বকাপে বলা যায় যে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল, কিন্তু এইবার বিশ্বকাপ থেকে আমরা আসলে অনেক প্রাপ্তিও দেখেছি, যদিও আজকে আমাদের মন খারাপ অনেকগুলি কারণে, ভাগ্য আমাদের সহায়তা করেনি এবং একই সঙ্গে যাদের উপরে আমাদের অনেক ভরসা আম্পায়ার, তাদের ব্যাপারেও কিন্তু আমরা খুব বেশি ভালো বোধ করতে পারছি না এবং সারা দেশে এক ধরনের প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে অনেকগুলি বিষয়ের কারণে। কারণ আমরা মনে করি যে অন্তত যারা মাঠে ছিলেন যে আম্পায়াররা, তারা বিষয়টি, আমাদের যে ফিলিংটা সেটা বোঝার জন্য অন্তত উপরের তলায় একটু যেতে পারতেন। এই বিষয়গুলি কিন্তু আমরা অবশ্যই প্রথমে আমি একটা জিনিসটা ক্লিয়ার করতে চাইবো দর্শকদের কাছে, কে 16 কোটি মানুষও কিন্তু বাংলাদেশ টিম যা যেই ধরনের পারফরমেন্স করেছে, এটা বিয়ন্ড এনিবডিজ এক্সপেকটেশন। আমরা কিন্তু আশা করি নাই যে তারা এত ভালো ক্রিকেট খেলবে। সো ফার্স্ট অফ অল হ্যাটস অফ টু বাংলাদেশ টিম, স্যালুট টু বাংলাদেশ টিম, যে তারা কিন্তু এই ধরনের পারফরমেন্স আমাদেরকে এত বড় একটা গিফট দিতে পারলো। প্রথমবারে বাংলাদেশ টিম কোয়ার্টার ফাইনালসে খেলতে পারলো, দ্যাট ইজ অ্যাজ গুড অ্যাজ ইট ক্যান গেট। তারপরেও কিন্তু আমাদেরকে আরেকটু পিছিয়ে নিয়ে যাই আমি, সেটা হচ্ছে 2014-তে কিন্তু আমরা স্ট্রাগল করেছি ক্রিকেটে। আমাদের সিজনটা কিন্তু ভালো যায়নি। আমরা কিন্তু হংকংয়ের সাথে টি20-তে হেরেছি, আমরা আপনার আফগানিস্তানের সাথে এশিয়া কাপে হেরেছি, ইভেন জিতার খেলাটা আমরা শ্রীলঙ্কার সাথে 65-8 এক পর্যায়ে গিয়ে আমরা খেলাটা হেরে গেছিলাম। রিকভারি পিরিয়ডটা ছিল শুধু যখন আমাদের জিম্বাবুয়ে দলটা যখন আসে এবং আমরা 8-0 টেস্ট ম্যাচ বলেন আর ওডিআই বলেন, আমরা কিন্তু খুব সুন্দরভাবে জয়লাভ করতে পেরেছিলাম। তারপরে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে একটাই প্রশ্ন ছিল কি আমরা বিশ্বকাপে কি করব, এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন ছিল। এবং যখন 4টা ওয়ার্ম আপ ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ খেলার পরে কিন্তু আমরা কিন্তু দেখতে পারিনি যে তারা ভালো পারফরমেন্স করছে, কিন্তু তারপরেও কিন্তু তারা আফগানিস্তানের সাথে, স্কটল্যান্ডের সাথে সেকেন্ড হাইয়েস্ট বিগেস্ট চেস ইন দ্য ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে করার পরে কিন্তু, এবং ইংল্যান্ড ম্যাসিভ উইন, যে কারণে আমরা কিন্তু আজকে কোয়ার্টার ফাইনালসটা খেলতে পেরেছিলাম। সেই কারণের জন্য আমি কিন্তু মাশরাফি মুর্তজা এবং টাইগার্সদেরকে অনেক বড় ধন্যবাদ জানাতে চাচ্ছি। তারপরে চলে আসি আপনার মেন প্রশ্নটা, যেটা আজকে কি কারণে আমরা এই ধরনের ডিসিশনের কারণে আমরা কেন এই ডিসিশনটা কেন নিতে পারলো না আম্পায়াররা। আম্পায়ারের দায়িত্বটা হচ্ছে যে কোনো ডিসিশন হিউম্যান এরার শব্দ একটা জিনিস আছে, আই এম এ হিউম্যান, আই ক্যান মেক অ্যান এরার, দ্যাটস নট এ প্রবলেম। আমার প্রশ্নটা এখানে নাই। আমার প্রশ্নটা হচ্ছে যে আম্পায়ার মাঠে থেকে যখন নো বলটা কল করা হয়েছে, রোহিত শর্মা 90 রানে ব্যাটিং করছে, 193, 3 উইকেটে 40 ওভারে খেলা চলছে, তখন যখন নো বল কল করে দেওয়া হয়েছে, তখন আম্পায়ার কেন থার্ড আম্পায়ারের হেল্প নিল না? যেখানে আমরা জানি কি আমাদের কাছে টেকনোলজি আছে, আমার কাছে I have to use this because it's such a big game. শুধু বিগ গেম না, ইভেন স্মল গেম থাকতেও গেল কিনা আমি মনে করেছিলাম যে তারা কিন্তু ইউজ করবে কি, হ্যাঁ আচ্ছা লেটস গেট শিওর। বিকজ প্রত্যেকটা ব্যাটসম্যান যখন আউট হয়ে যায়, হঠাৎ করে আমরা দেখি আম্পায়ারটাকে থামাই দেয়, বলে দেখি আমি নো বল হয় কিনা, এটাও কিন্তু রিভিউতে চলে যাচ্ছে এবং তখন নিতে পারছে রিভিউটা, এখন কেন দেখলো না কেন? মানে আই রিয়েলি ক্যানট, শকিং, ইন ডিসবিলিভ, এবং আমি বিশ্বাস করতে পারছি না যে আসলে এই দিনটা আমাকে এই ধরনের আম্পায়ারিং আমার চোখের সামনে দেখছি। আই এম ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এবং একই সঙ্গে এই বিষয়টি নিয়ে কিন্তু যেটা আধার ভাই সবচেয়ে আশ্চর্য, যে পৃথিবীর সব কোণ থেকেই কিন্তু সাবেক খেলোয়াড়রা একই প্রশ্ন তুলেছেন, যে তাদের এক সুরে একই কথা, যে এই জিনিসটা তারা সরাসরি বলেছেন যে এটি নো বল হয় না। কিন্তু এই যে যেটি আপনি বলছিলেন যে আম্পায়ারের যদি এই প্রশ্নটাই না জাগে, এবং সেটা নিয়েই কিন্তু আমাদের আক্ষেপ, দুঃখ, যে বলটি যেই লেভেলে ছিল তাতে কিন্তু একবার রিভিউ করার সুযোগ যথাযথ ছিল। অবশ্যই করা উচিত ছিল। এবং দেখেন, এই রিভিউ পরে যদি সিদ্ধান্তটা আমাদের পক্ষে যেত আর আমাদের বিপক্ষে যেত, কথার কথা,
তা আমরা তখনও কিন্তু কোনো কথা বলতে পারতাম না, বিকজ আম্পায়ার তখন রিভিউটা যদি নিয়ে থাকতো। বাট আম্পায়ার তো এই সুযোগটা কাজেই লাগালো না। এখানে আমাদের প্রবলেমটা, এখানে আমাদের বিগ প্রবলেমকে ওয়াই ইউ ডিড নট আস্ক দ্য থার্ড আম্পায়ার টু হ্যাভ এ লুক অ্যাট দ্য ডিসিশন। আপনি যদি মনে করেন কে ফুল টস বলে আউট হয়েছে, আপনি কিন্তু যেতে পারেন আম্পায়ারের কাছে, ঠিক আছে একটু দাঁড়ান আমরা চেক করে নিচ্ছি, বিকজ ইউ হ্যাভ দ্য টেকনোলজি। এবং এটা বলা হয়েছে যে ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইন ইউর মাইন্ড ইউ ক্যান ইউজ দ্য টেকনোলজি। বাট স্যাডলি এটা আমরা আজকে দেখি না। জাহানারা, আপনার কাছে একটু যাব, এই পুরো বিশ্বকাপটা কেমন উপভোগ করেছেন? আপনি নিজে জাতীয় দলে খেলেন এবং সহ অধিনায়কত্ব করেন। এই বিশ্বকাপটা, এবারের বিশ্বকাপ আপনারা কিভাবে উপভোগ করেছেন? আমি পার্সোনালি আগে ফার্স্ট কংগ্রেস জানাচ্ছি। আজকে যদিও আমরা হেরেছি, তারপরও টোটাল বাংলাদেশ টিমকে আমি কংগ্রেস জানাচ্ছি। আমরা সুপার 8-এ আসতে পেরেছি এবং ফার্স্ট টাইম আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি। খেলার পরও যদিও কোয়ার্টার ফাইনালে হেরেছি আমরা, তারপরও আমরা সুপার 8-এ এসেছি। তো খুবই ভালো লেগেছে আমাদের কাছে, ফুল বাংলাদেশ ওমেন্স টিমের কাছে। আমরা আনএক্সপেক্টেড ছিল কিছু রেকর্ড যা আমরা পেয়েছি। মাহমুদুল্লাহ প্রথম সেঞ্চুরিয়ান, সেকেন্ড সেঞ্চুরিয়ান, এবং মুশফিক খুবই ভালো ব্যাটিং করেছে। অল্প এটা বলে আপনাদের দল কিভাবে অনুপ্রাণিত করবে বাংলাদেশ নারী ক্রিকেট? যেহেতু বাংলাদেশ টিম প্রথমবারের মতো সুপার 8-এ গিয়েছে, আমরা ওমেন্স টিম র্যাঙ্কিং 9-এ আছি। আমরাও চেষ্টা করছি ভালো পারফরমেন্স করে এবং বেটার প্র্যাকটিস করে, হার্ডওয়ার্ক করছি আমরা যেন নেক্সট ওয়ার্ল্ড কাপে, ফার্স্ট আমাদের টি20 আছে নেক্সট ইয়ার, আমরা চাচ্ছি নেক্সট ইয়ারই ইনশাল্লাহ আমরা যেন সুপার 8-এ আসতে পারি। ধন্যবাদ। রায়হান ভাই, আপনার কাছে একটু আবার ওই জায়গাটিতেই ফিরে যাব, যে এই যে এত কথা আলোচনা, বিশেষ করে যখনই ভারতের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে খেলা থাকে, তখন কিন্তু এক ধরনের সম্পর্ক খোঁজার চেষ্টা করা হয়, এটার সঙ্গে আর্থিক বিষয় জড়িত আছে। ফলে এই বিষয়গুলি আপনারা সাংবাদিক হিসেবে নানান সময় আপনারা তুলে আনছেন, এবং আমরা আজকে যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে সারা বিশ্ব থেকেই কিন্তু ইরেসপেক্টিভ অফ দেয়ার ন্যাশনালিটি প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছে। আমার মনে হয় যে এইটা বাংলাদেশের একটা বড় জয়। বাংলাদেশের জন্য ক্রিকেটের মহাতারকারা কখনোই এক হয়ে এক সুরে কথা বলতে আমরা খুব বেশি দেখিনি, ফলে এটাও আমাদের একটা জয় হিসেবেই দেখছি। ম্যাচটি শেষ হওয়ার পর থেকেই আমি নিজেই ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জায়গায় ঢু মারছিলাম যে আসলে অ্যাক্রস দ্য গ্লোব বিশ্বময় এই আজকের যে ম্যাচটা হলো এটা নিয়ে কী প্রতিক্রিয়া। ESPN ক্রিক ইনফোর যে এখানে মাইকেল হোল্ডিং, মার্টিন ক্রো এবং অজিত আগারকার, তাদের একটা ভিডিও আছে, সেখানে একটা স্পষ্ট এটা হেডলাইন হচ্ছে ইট ওয়াজন্ট নো বল। মাইকেল হোল্ডিং সবসময় সর্বকালের সেরা বোলারদের একজন, তিনি ব্যাখ্যা দিলেন। অজিত আগারকার উনি একজন ফাস্ট বোলার, দীর্ঘদিন ভারতের পক্ষে খেলেছেন, তিনিও ব্যাখ্যা দিলেন। মার্টিন ক্রোর কথা তো আর কি বলবো, তাদের প্রথম কথা ছিল যে এই বলটা নো বল না। ঠিক আছে, কেন হলো? আতহার ভাই তার উত্তর দিয়ে দিয়েছেন। আমার দুঃখটা সেখানে, আপনার কথা রেস ধরে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের এবারের মিশন, এবারের বিশ্বকাপ সবচেয়ে সফল বিশ্বকাপ, এবং বাংলাদেশকে নিয়ে এখন সারা বিশ্ব অন্যভাবে চিন্তা করবে। কারণ কোন পর্যায়ে বাংলাদেশ খেলেছে, কোথায় খেলেছে, অস্ট্রেলিয়ার মতো জায়গায়, এবং 2014 সালে যেখানে বাংলাদেশ ডিসমাল শো ছিল, বাংলাদেশের পারফরমেন্স লেভেলটা ভালো ছিল না, এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কীরকম খেলবে তা নিয়ে নানা রকম সংশয় ছিল, কিন্তু যেখানে সেই সংশয় কাটিয়ে ওঠে বাংলাদেশ বীর দর্পে নিজেদের পতাকা উড়িয়েছে এবং সারা বিশ্বে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ টাইগার্স আর ম্যাচিউরড নাও। বাংলাদেশকে আপনি আবার মিনোজ বলতে পারছেন না, বাংলাদেশ ক্যান প্লে ক্রিকেট। এটা হলো এবারে সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু দুঃখ রয়ে গেল ওই যে আপনার কথা রেস ধরে যে ফেয়ার প্লের আলোকিত আমাদের এই ম্যাচের পরাজয়টা হলো না। কারণ আতহার ভাইও বলেছেন যে 193 রান এবং তার 90 ঘরে রোহিত শর্মা 40 ওভারে খেলা 39.3 ওভার্স, তারপর যে 110 কি 12 রান হয়েছে তার মধ্যে 47 রান কিন্তু কন্ট্রিবিউশন রোহিত শর্মার। ওই টাইমে যদি রোহিত শর্মা আউট হয়ে যেতেন, ইররেসপেক্টিভ অফ দ্য রেজাল্ট, সেটার কথা হচ্ছে বাংলাদেশ জিততে পারতো কি হেরে যেত সেটা পরের কথা, কিন্তু বাংলাদেশ উড রিটার্ন টু দ্য ম্যাচ, ম্যাচে ফিরতে প্রত্যাবর্তন করতে পারতো দাপটের সাথে। এবং পরবর্তী যারা ইন্ডিয়ান ব্যাটসম্যান ছিলেন তারা যে খুব আহামরে নিজেদেরকে খুব ফুটিয়ে তুলতে পেরেছেন তা না, ওই একটা ম্যাচে একটা ডিসিশনের কারণে বাংলাদেশের ফেরার যে পথ, সেই ফেরার পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে, এবং সাথে সাথে এই ডিসিশনটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আমি বলবো বাংলাদেশের খেলার যে ন্যূনতম আশা ছিল বাংলাদেশ, আচ্ছা ওইভাবে বলতে পারেন যে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বাংলাদেশ র্যাঙ্কিংয়ে সব দিকে, কিন্তু কথা হচ্ছে ফেয়ার প্লে যে বলতে আমরা যাই, ইভেন লেভেল ফিল্ড অফ গ্রাউন্ড, ইভেন একটা গ্রাউন্ডে যে খেলাটা হয়েছে সেটা তো বলবো না। যতদিন খেলা দেখবে ততদিন পর্যন্ত শুধু একটি না, আরও দুটি তিনটি কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, নেগেটিভ পজিটিভ বলতে চাচ্ছি না, কিন্তু সেটা নিয়ে বিতর্কিত
শিখর ধাওয়ানের অন্তত চারটি ডিসিশন নিয়ে কিন্তু সমর্থকদের মধ্যে এটি নানান বিতর্ক একটি আছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং তা করা যায়, তার মধ্যে কেন বাংলাদেশ সেই ভোগান্তির শিকার কিন্তু বাংলাদেশ হয়েছে। নেতিবাচক প্রভাব যা সব বাংলাদেশের উপর পড়েছে, বাংলাদেশ ইজ দ্য সাফারার। এই দুঃখটা রয়ে যাবে। বাংলাদেশ কি হলো সেটা পরের কথা। তারপরও সবাই যেরকম বলেছেন, হ্যাটস অফ টু দ্য টাইগার। জি। এবং একটা জিনিস যে বাংলাদেশের পারফরমেন্স, আজকের দিনের পারফরমেন্সও আমরা যদি দেখি তাহলে দিনের কিন্তু একটা বড় অংশই আমরা মনে করি যে বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। ইন্ডিয়াকে মিডল ওভারে যেভাবে বল করেছে বাংলাদেশ, সেটা কিন্তু অবশ্যই এই বছর বলা যায় যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এত চাপে আর খুব দেখা যায়নি এই ওয়ার্ল্ড কাপে। সেটাও একটা সাফল্যই। তো আলাদা আলাদাভাবে দেখলে আমরা সাফল্য অনেক দেখতে পারি। এবং আতার ভাই, আপনার কাছে আবার একটু চলে আসবো যে তারপরেও আজকের দিনে এমনি যদি এই আম্পায়ারদের অংশটুকু বাদ দিই তাহলে আমাদের আসলে পারছি না তো না, মানে আম্পায়ারদের অংশ আমরা বাদ দিব না। আম্পায়ারদের এই অবস্থার পরেও আমরা আসলে খেলার থেকে অন দ্য গ্রাউন্ডে কোন কোন জায়গাগুলি মনে হয়েছিল খুব টার্নিং পয়েন্ট? আমাদেরও কিছু কিন্তু ইমরুল কায়েসের আউটটা অবশ্যই এই লেভেলে খুব বেশি ম্যাচুরিটি শো করে। টার্নিং পয়েন্ট যদি আমরা বলি যে আমরা প্রথমের দিকে কিন্তু বোলিংটা কিন্তু খারাপ হয়নি আমাদের। হ্যাঁ, ওদের ওপেনিং পার্টনারশিপ ছিল, কিন্তু যখন শেখর ধাওয়ান আউট হয়ে যায় তখন কিন্তু আর রেহানা বলেন বিরাট কোহলি তাড়াতাড়ি আউট হয়ে যায়, তখন কিন্তু একটা চাপের মুখে ছিল ইন্ডিয়ান টিম। ওই চাপটা কিন্তু 80 বলের বেশি সময় লেগেছে পরবর্তী একটা 4 হতে। হ্যাঁ, কন্টিনিউ করতে পেরেছিলাম, কিন্তু ওই 80 বলের কথা আমি বলতে চাচ্ছিলাম যে 80 বল পর্যন্ত কিন্তু উই কেপ্ট দ্য প্রেশার। বাট ইন্ডিয়ান টিমকে কিন্তু তাদেরকে ক্রেডিট দিতে হবে, বিকজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ব্যাটিং লাইন আপ আমাদের এই বিশ্বকাপে, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট, এটা কিন্তু কোনো সন্দেহ নাই। এবং রোহিত শর্মা ইজ এ ক্লাস প্লেয়ার। আমি জানি কি সে 90টা আউট হওয়া উচিত ছিল, বাট তার ছাড়া আমি যেহেতু আম্পায়ারের পার্টটা আমি বাদ দিয়ে দিচ্ছি, দে আর এ ক্লাস প্লেয়ার। তারা জানে কি কোন মুহূর্তে কি করতে হবে, বিকজ তাদের তখনকার প্ল্যানিং কখন চেঞ্জ হয় যখন আমরা জানি কি আমি 4-6 বের করতে পারছি না, বাট লেটস সি আমরা সিঙ্গেলস উপরে খেলতে পারি কিনা। বা তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি উইকেট দিব না, বিকজ আমি যদি শেষে 20 ওভারে যদি আমার কাছে 7টা থেকে 8টা উইকেট থাকে, তাহলে অবশ্যই আমি 100-র উপরে, ধরেন লাস্ট 10 ওভারে 100-র উপরে রান করতে পারবো, এবং তার আগে 10 ওভারে আমি আরো বেশি রান করতে পারবো। তো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। বাট এই প্ল্যানটা আমরা ভঙ্গ করতে পারলাম না। সো ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু দি ব্যাটার। আমাদের ভারতের ব্যাটসম্যানদের অবশ্যই ক্রেডিট দিতে হবে। তাছাড়া আমি মনে করি যে 5 নম্বর বোলার যে আমাদের কাছে কিন্তু সমস্যা ছিল 5 নম্বর বোল কে করবে, কিন্তু তারপরে কিন্তু নাসির হোসেন 9 ওভারে মাত্র 35 রান দেওয়া এবং 1 ওভারে 4 রান দিয়ে কিন্তু 10টা ওভার কিন্তু বের করে নিয়েছে মাশরাফি মুর্তজা। প্রবলেমটা ছিল আমি আর অন্য দিক থেকে উইকেট পাচ্ছিলাম না। আমি যদি উইকেট পেতে পারতাম, আমি যদি ব্রেক থ্রু করতে পারতাম, তাসকিন পরের দিকে ব্রেক থ্রু দিয়েছে, মাশরাফি মুর্তজা মাত্র একটা উইকেট নিয়েছে। যদি রিবুল হাসান যদি আর একটা উইকেট নিতে পারতো তাহলে গেম চেঞ্জ হতে পারতো। বাট দেন अगेन ইট ওয়াজ ডিফিকাল্ট, বিকজ ফ্ল্যাট ট্র্যাক, গুড পিচ টু ব্যাট অন, ডিসিশন নট গোয়িং ইন আওয়ার ওয়ে, আমাদের পক্ষে কোনো ডিসিশন যাচ্ছে না, উই কুড নট ডু এনিথিং। সব মিলিয়ে আসলে আজকে একটা বাজে দিন বলতে হবে। আমরা রাহান ভাই আপনার কাছে আবার ফিরে আসবো একটা ছোট বিরতি। আজকে বাংলাদেশে নিচ্ছে একটি